আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু কুয়ালালামপুর। কুয়ালালামপুর থেকেই স্বাগতম জানাচ্ছি সবাইকে। গলার অবস্থা এখনও ভালো হয়নি। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি কিন্তু তারপরেও মানে ভালো একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দিতে পারছি না। তো ফার্স্টে আমি দেখাচ্ছি হচ্ছে শুরু করছি আমাদের ইমিগ্রেশন থেকে। প্রচুর পরিমাণে ভিড় ছিল। অনেকটা এগিয়েছি, তারপরের ভিডিও এটা। অনেকটা রাশ ছিল সেদিন এবং সিরিয়াল অনুযায়ী যেতে যেতে বেশ কয়েক ঘন্টা লেগে গিয়েছিল। পা ব্যথা হয়ে গিয়েছিল দাঁড়িয়ে থাকতে থাকতে। আর ইউএস বাংলায় ফ্লাইট ছিল 8:30টায়। আমাদের যেতে হয়েছে আরও আগে। তো অনেকটা আগে গিয়েছিলাম যাতে করে একটু খাওয়া দাওয়া করে যেতে পারি আর কি। তো খাওয়া দাওয়ার সময় তো পাইনি। ভীষণ পরিমাণে মানে সেদিন রাশ ছিল, যার কারণে খাওয়া দাওয়ার কোনো অপশন ছিল না। তো বিমানের খাওয়ার অপেক্ষাই করলাম। আর বিমানে আপনারা জানেন ইউএস বাংলায় অ্যাজ ইউজুয়াল যেভাবে দেওয়া হয় খাবার, বিফ পোলাও বা চিকেন পোলাও বা যেটা থাকে ওদের আর কি এরকমই থাকে। খুব বেশি কিছু খাবার থাকে না, একটু ফিরনি সঙ্গে আর হচ্ছে একটু চা কফি বা কোল্ড ড্রিঙ্কস এই। তো মালয়েশিয়াতে নেমে ওদের এয়ারপোর্টটা দেখলাম। এয়ারপোর্টটা ভালোই লাগলো, খারাপ না মোটামুটি। তবে হ্যাঁ, সিঙ্গাপুরের এয়ারপোর্ট তো একটু অন্যরকমই সৌন্দর্য। মালয়েশিয়াতেও কিন্তু খারাপ না, ভালোই। তো এখানে হচ্ছে যেই টার্মিনালে যে বিল্ডিংটায় কাছে ওরা ড্রপ করে বা মানে যেখানে নামায়, সেখানে বিমান থেকে নামায়, কিন্তু সেখানে কিন্তু আপনার লাগেজ না। লাগেজ আপনি কালেক্ট করবেন হচ্ছে, আপনাকে নিয়ে যাওয়া হবে ওখান থেকে বেরিয়ে গাড়ি করে পরের বিল্ডিংয়ে। আরেকটা বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হবে, অপোজিটে একদম একটা আরেকটা বিল্ডিং রয়েছে, তো সেখানে নিয়ে যাওয়া হয়। তো সেখান থেকে লাগেজ কালেক্ট করে আর গ্র্যাব অ্যাপ ডাউনলোড করা ছিল। তারপর সেখান থেকে একটা গ্র্যাব কল করে বেরিয়ে পড়ি বুকিত বিনতাংয়ের উদ্দেশ্যে। বুকিত বিনতাং হলো পর্যটকদের জন্য একটা বেস্ট প্লেস, সব কিছু পাওয়া যায়। ওখানে একটা জমজমাট পরিবেশ ওই এরিয়াতেই বেশি থাকে। তো প্রায় 1 ঘন্টা লেগেছে ওখান থেকে, বিমানবন্দর থেকে বুকিত বিনতাং যেতে কিন্তু। আর বাংলাদেশি টাকায় 4,000 টাকার মতন ভাড়া এসেছে। তো আমরা হচ্ছে আমাদের প্রথম দিনের শিডিউলটা এরকমই করা ছিল যে কুয়ালালামপুরের কেএল টাওয়ার আর হচ্ছে অবজারভেশন ডেক, তারপর স্কাই ডেক, এগুলো আমরা ভিজিট করব। সাথে কেএলসিসি, সুরাইয়া কেএলসিসি মল, তারপরে পেট্রোনাস টুইন টাওয়ার, এইগুলো ছিল। আর পার্ক দেখব, কেএলসিসি পার্কটা আছে ওটা। তো এখন হচ্ছে আমরা গাড়িতে যাচ্ছি বুকিত বিনতাংয়ের উদ্দেশ্যে, দেখতে দেখতে যাচ্ছি। আর সাথেই থাকবেন। ছোট ছোট ভালো লাগা এবং খারাপ কিছু জিনিস আছে, খারাপ লাগা, সেগুলো শেয়ার করব। আর আগে থেকেই একটুখানি টিপস আপনাদেরকে দিয়ে রাখতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা পর্বেই কিছু না কিছু একটা টিপস দেওয়ার মতন থাকবে। যারা যাননি কখনো তাদের জন্য আমার মনে হয় যে খুবই উপকারী হবে, কাজে আসবে। আর এই মোড়টাতে দেখুন, সবসময় এটা কিন্তু বুকিত বিনতাংয়ের একটা মোড়। এখানে এরকম বিকেলবেলাতে কিংবা সকালবেলা এরকম পান্ডা সেজে টেজে এখানে গান টান করে, একটু আনন্দ করে সবাই। এটা কিন্তু কেএল টাওয়ার দেখালাম, যেটা কেএল টাওয়ার, এটা মিনারাও বলা হয় এটাকে, মিনারের মতো দেখতে তাই। তো এটাতে টিকিট কাটা ছিল, এটাতে উঠবো এবং এটা নিয়েই কিছু কথা বলবো, তাই অবশ্যই সাথে থাকবেন। এটা হলো বিশ্বের 7ম হাইয়েস্ট টাওয়ার, এটার উচ্চতা 421 মিটার। হোটেলে পৌঁছে হোটেল থেকে একদম বেরিয়ে যাই এটার উদ্দেশ্যে, কারণ যেহেতু টিকিট কাটা ছিল আর দিন থাকতে যদি আমরা দেখতে না পারি। আমাদের প্রায় বিকেল হয়ে গেছে এখন, 4টা 4:30টার দিকে। আর 4:30টার দিকে আমরা হচ্ছে কেএল টাওয়ারের দিকে পৌঁছাচ্ছি। আর হচ্ছে হোটেলটা দেখালাম না, হোটেলটা আমার হাজব্যান্ড আসলে অনলাইন থেকে বুকিং দেওয়ায়, সবই অনলাইন থেকে বুকিং দিয়েই গিয়েছি, কিন্তু আমি যেগুলো দিয়েছি সেগুলো একটু ভালো হয়েছে, একটু বুঝে শুনে দিয়েছি। কিন্তু উনি যেগুলো দিয়েছিলেন উনি বুঝতে পারেননি। শুধু একটা জিনিসই বুঝেছিলেন যে আমাদের বড় রুম প্রয়োজন, কারণ আমরা 3 জনই অ্যাডাল্ট, এই জন্য আমাদের একটু কস্টিংটাও বেশি পড়ে। আর একটা রুমে সিঙ্গল বেড একটা লাগে এবং ডাবল বেড একটা লাগে, একসাথেই থাকি। যেই হোটেলটা নিয়েছিল এই হোটেলটা একদমই খুব একটা ভালো ছিল না, অত ভালো লাগেনি। রুমটাই ছিল কোনো রকম, ওয়াশরুমটা তো জঘন্য যাতা। তো ওটা ওয়াশরুমের ছবি টবি কিচ্ছুই ওনারা শেয়ার করেনি, মানে ওনাদের পেজে আমরা যেখান থেকে মানে দেখে বুকিং দিয়েছি। তো যাই হোক আর কি, ওখানে একদিন ছিলাম, তারপরে আর থাকিনি। মালয়েশিয়াতে আমরা 7 রাত 8 দিন থেকেছিলাম।
আজ তার প্রথম বিকেল। আর কেল টাওয়ারে প্রবেশ করার পথটা এটা। প্রবেশ করে অবজারভেশন ডেকে প্রথম উঠি। তো অবজারভেশন ডেকে আসলে প্যাকেজটা আমাদের মানে প্যাকেজে টিকিট কাটা হয়। আমরা চেয়েছিলাম যে আসলে স্কাই ডেক এবং যে স্কাই বক্স এই দুটোই আমাদের টার্গেট ছিল। প্যাকেজ নিয়েছিলাম, তার কারণ হচ্ছে প্যাকেজ ছাড়া আমরা আলাদাভাবে পাচ্ছিলাম না। না পাওয়ায় আমরা প্যাকেজ নিয়েছিলাম। ৩ জনের জন্য পড়েছিল বোধহয় ৯-১০ হাজার টাকার মতন। তো ওখানে যাওয়ার পরে ওয়েদার কিন্তু মোটামুটি ছিল, কিন্তু অবজারভেশন ডেকটা আমাদের আকর্ষণ ছিল না। কিন্তু সেই অবজারভেশন ডেক দেখেই চলে আসতে হলো। ওনারা যেটা বলল যে ওয়েদার, কজ হচ্ছে ওয়েদারটা খুব ভালো ছিল না। এটাই বলছিল যে ওয়েদারের উপরে ডিপেন্ড করছে বৃষ্টি হবে কি না, তাহলে আমরা স্কাই ডেক খুলবো, নচেত খুলবো না। এবং স্কাই ডেকের সঙ্গেই কিন্তু ছিল স্কাই বক্স। তো আমার মেয়ে এত আগ্রহ এবং উৎসাহ নিয়ে আমরা ওখানে গিয়েছিলাম যে আমরা স্কাই বক্সে ছবি তুলব এবং মেয়ে ছবি তুলবে, মেয়ের শখ। আর হচ্ছে স্কাই ডেকটাই দেখব, খোলামেলা দেখার একটা আনন্দই আলাদা, যেটা এই অবজারভেশন ডেকে পাইনি। সোজা কথা, এক কথায় পাইনি। অনেক ফরেনাররাও এখানে জিজ্ঞাসা করছিল, ওনারাও রাগ করছিল, কারণ ওনারাও টিকিট করে এখানে এসছে। শুধুমাত্র ওখানে ২০-২৫ মিনিট কাটিয়ে আমরা চলে এসেছিলাম। মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গিয়েছিল, কারণ এখানে আসলে আমি মনে করি যে স্কাই ডেক বলেন, একটু খোলামেলা আকাশের নিচে থাকা যায়, ঠিক আছে। স্কাই অবজারভেশন ডেক, স্কাই ডেক যেটাই বলেন, উপর থেকে শহর দেখা, কে কতটা এনজয় করে আমি বুঝি না। খুব একটা মনে হয় কি আসলে এনজয় করার মতো অত কিছু নেই এখানে। জাস্ট একই জিনিস আপনি দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা দেখবেন। মানে অথবা ঘন্টার পর ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, যত সময় কাটাবেন। খুব বেশি আসলে লাভবান হওয়ার কিছু নাই, বা অত মনে লাগার মতো কিছু নেই। মানে হার্ট টাচিং যেটা বলে, ওরকম কিছু না ব্যাপার। আসলে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, সবার পছন্দ তো এক নয়। উপরের দিকে এরকম ৬টা তলা রয়েছে, ওই ৬টা তলাই সব কিছু, এবং একটা রেস্টুরেন্টও রয়েছে উপরের দিকে। টিকিট কেউ আমাদের মতো আগে থেকে কাটবেন না, ওখানে গেলেই অ্যাভেলেবেল পাবেন। এখান থেকে এভাবে দেখার আসলে উপর থেকে কিছু নেই, শুধু বিল্ডিংগুলো ছাড়া কিছুই দেখা যায় না। সন্ধ্যার মিনারা টাওয়ারটা আপনাকে দেখালাম, আপনাদেরকে কেল টাওয়ার, যেটা সন্ধ্যার সময় এরকম লাইটিং থাকে তো ভালো লাগে। তো ওখান থেকে আমরা চলে গেলাম পেট্রোনাস টুইন টাওয়ারে। গ্র্যাব কল করে, এখানে প্রচুর জ্যাম ছিল, অনেকটা সময় নষ্ট হয়েছে, প্রায় 1 ঘন্টা বেশি দাঁড়িয়ে থেকে তারপর পেয়েছি। তো এখানে গিয়ে একটু ভালো লেগেছে। ভাইয়েরা দাঁড়িয়ে থাকেন সুন্দর করে ছবি করে দেওয়ার জন্য। পারলে একটা ছবি তুলবেন, বেশি প্রাইস নেয় না, পার ছবি বোধহয় ২৫০ টাকার মতো, বাংলা টাকার পরে, না তো 10 RM আর কি, 10 রিঙ্গিতের মতো। তো পুরো ওরা হচ্ছে ওদের ক্যামেরায় ওরা সুন্দর করে ছবিটা তুলে দেবে টুইন টাওয়ারের সঙ্গে। খুব ভালো লাগে ছবিটা, মানে ভালোই হয় আর কি। তো এরকম একটা স্মৃতি রাখতে চাইলে করতেই পারেন। তো প্রবেশ করে গেলাম আর কি এলসিসি মলে। এখানে তো উপরে ওদের সেই নামকরা স্পেশাল গাড়িটার ছবিটা দেখতে পেলেন, যেটা থাকে সবসময়। ব্র্যান্ডেড সব প্রোডাক্ট এখানে, ব্র্যান্ডেড শোরুম দেখতেই পাচ্ছেন, গুচিকে দেখা যাচ্ছে, আরও অনেক রয়েছে ভালো ভালো। এখানে হালকা পাতলা একটু টিফিন করে মেয়ে একদম ব্যাক সাইডে চলে গেলাম। একদম এটার ভিতর থেকেই কিন্তু পার্কে চলে যাওয়ার, পার্কে ঢোকার সরাসরি ব্যবস্থা রয়েছে। ওখানে গিয়ে একটু ভালো লাগলো, যেটুকু ভালো লাগার। আর সবচেয়ে বড় কথা হলো, আর একটু বলে রাখি যে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর শপিং মল রয়েছে, এগুলো মিস করবেন না। যেমন এই যে কেএলসিসি মলটা, মানে সুরাই কেএলসিসি মল, প্যাভিলিয়ন মলটাও খুবই সুন্দর। এবং ওখানে হচ্ছে টাইম স্কোয়ার, মানে আরও অনেক মল আছে, খুঁজলে পাবেন। আমি যে কয়টা আসলে আশপাশে দেখেছি আমি এগুলোই বলছি। তো ভালো লেগেছে, ভীষণ ভালো লাগে মলগুলো আসলেই। যেমন আমাদের দেশে কিন্তু, যেমন যমুনা ফিউচার পার্ক, জানেন যে এটা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটা মল। আর এশিয়ার বাইরে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অন্যান্য কান্ট্রিতে কিন্তু মানে মলকে, শপিং মলকে মানে এতটা মানে আকর্ষণীয় বা নান্দনিক উপায় কিন্তু তৈরি খুবই কম করে, খুবই কম করে। দেখার মতো কিন্তু আমাদের দেশের বা এশিয়া মহাদেশের মানে মলগুলোই, এশিয়ার যে কান্ট্রিগুলো আছে। এই যে দেখুন এই পার্কটাতে যে ওয়াটার লেকটা আছে, এটা দেখেন পুরোটা, মানে আমরাও গেলাম আর এই সময় শোটা শুরু হলো। মানে কি বলবো, এত ভালো লাগছিল তখন। অনেক সময় আমি সিঙ্গাপুরের শোটাও দেখেছি এরকম, মানে ওয়াটার শোগুলো ভালো লেগেছে।
এখানেও ভালো লাগছে, মানে মিউজিক, আর এখানে একটা মানে সুন্দর মিউজিক হচ্ছিল, ওটা হচ্ছিল। তো আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না বলে দুঃখিত। সেটা সঙ্গে শুনলে আরও ভালো লাগতো। কপিরাইট খাওয়ার ভয়ে তো ওটা করতে পারলাম না। যাই হোক, এবারে বুকিত বিনতাংয়ের দৃশ্য দেখাই, আশপাশের এরিয়াগুলো একটু দেখাই। ফিরে এসে জালান আলোর রোডে যাব একটু। আমরা আমাদের বেশিরভাগ খাবার কিন্তু খেয়েছি আমাদের হোটেলের আশপাশ থেকে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট রয়েছে। ওটার নাম সম্ভবত প্যারাডাইস। হতে পারে কারো কাছে প্রাইসটা একটু বেশি, তবে এটাতে খেতে ভক্তি হয়। জালান আলোর রোডে ইঁদুরকে খাবার নিয়ে দৌড়তে দেখে ভক্তি হয়নি আর। একটু বেশি চাইনিজ ফেস্টিভ্যাল চলছিল। ওখানে চাইনিজ ফেস্টিভ্যাল মোটামুটি কিছুদিন পর পর হয়তো লেগে থাকে। আর হচ্ছে ওরা ওদের চাইনিজ যে নিউ ইয়ার সেলিব্রেশনটা অনেক দিন ধরে করে। জালান আলোর রোডের মধ্যে ওরা এই অনুষ্ঠানটা করে থাকে। আমরা এখান থেকে হেঁটে হেঁটে ওই জালান আলোর রোডের দিকে যাচ্ছি। আমাদের হোটেল থেকে কাছেই ছিল। একটু জোরে কথা বলবো সেটাও পারছি না, গলায় প্রেশার লাগছে, মাথায় প্রেশার লাগছে। তো সেই অবস্থায় অনেক দিন যে ভিডিও দেই না, ভাবলাম যে এখন দেওয়াটা জরুরি। অ্যাকচুয়ালি আমরা ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম। ফেব্রুয়ারি মাসের 19 তারিখে আমরা ব্যাক করেছি। 12 তারিখে গিয়েছি, 19 তারিখে ব্যাক করেছি। তো জাস্ট বেশি আগের ঘটনা নয়, রিসেন্ট ঘটনাই। এটা রিসেন্ট ভিডিওই। আর আবহাওয়া পরিবেশ মানে যেটা সবসময় ওখানে আবহাওয়া কিন্তু গরমই থাকে। তবে ক্যামেরুন হাইল্যান্ডে গিয়েছিলাম, ওখানকার আবহাওয়া কিন্তু আবার চেঞ্জড। ওখানে কিন্তু দিনে 26 ডিগ্রি 25 ডিগ্রি থাকে, রাতে কিন্তু সেটা 14, 15, 16, 17-র মধ্যে থাকে। হুটহাট কিন্তু বৃষ্টি হয়, একটা ছাতা ক্যারি করা কিন্তু খুবই জরুরি। তো এখান থেকে এই রোডটা দিয়ে হাতের ডানে, আমরা যেখানে ছিলাম হাতের ডানে গেলে জালান আলোর রোড, একদম এই রোডটা ধরে আমরা সামনের দিকে এগোতে থাকি এবং জালান রোডে পৌঁছে যাই। এবং প্রথম খাবারটা আমরা আসলে রাতের খাবারটা, ডিনারটা ওখানেই করি, কারণ বাংলা খাবার খুঁজছিল আমার হাজব্যান্ড। উনি এবার বাংলা খাবার ছাড়া ওনার চলে না। তো বাংলা খাবার খুঁজতে গিয়ে আর কি ওখানে খাই। কিন্তু পরবর্তীতে আমি আসলে ভিডিও করতে গিয়ে সামনে দেখি যে একটা ইঁদুর খাবার মুখে নিয়ে দৌড়াদৌড়ি করছে। এটা দেখে আমি পরের দিন থেকে পরবর্তীতে আমি বলি যে ওখানে আর খাবো না। ওটা ছিল একটু মানে খাবারের হোটেলগুলো একটু মানে মাটির নিচে বেসমেন্ট টাইপের, একটু নিচের দিকে সিঁড়ি আছে, সিঁড়ি নেমে গেলে পাওয়া যায়। আর এইগুলো হচ্ছে সবই উপরে জালান রোডের মধ্যেই, একদম নানা রকম ফ্রাইড আইটেম ফ্রাই করে দেয়। এই যে দেখুন ফেস্টিভ্যালের কিছু অংশ দেখাচ্ছি। বিভিন্ন ফলের সমারোহ, বিভিন্ন জুস, বিভিন্ন রকম মানে ফ্রেশ জুস পাবেন আপনারা। এই যে বাংলা খাবারের রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে পুরোই বাঙালি স্টাইলে রান্নাবান্না চলে, এরকম থাকে। যে যেটা নেবেন ওই দামটাই তারা হিসাব করবে। মানে বুফে স্টাইলে সাজানো থাকে, বাট আপনি যেটা নেবেন সেটাই কাউন্ট করবে অনলি। মানে এখানে খেয়ে দেয়ে আর প্রাইসটা রিজনেবলই ছিল। কারণ যতটুকু খাবেন তার টাকাটা আপনি পে করছেন। আর জানেনই তো যে আমাদের দেশের টাকার মানের থেকে তাদের মান একটু এগিয়ে, একটু না অনেকটাই এগিয়ে। যেমন তাদের ৳1 বা ৳1 সমান আমাদের দেশে হচ্ছে 27.33 প্লাস। আর সেই হিসাবে যেটা আসে সেরকম তো আসবেই। তবে সিঙ্গাপুর তো ব্যয়বহুল বেশি, সিঙ্গাপুরের থেকে তো অবশ্যই কম। খেয়ে দেয়ে উপরের রোডের মধ্যে চলে এলাম এবং এই ফ্রুট জুস এগুলো দেখে ভালো লাগছিল। ফ্রেশ ফ্রুট এবং ফ্রেশ ফ্রুট জুস এগুলো দেখে বেশ ভালো লাগছিল। অনেক রকম ফল দেখা যায় এখানে এবং অনেক ধরনের খাবারের বৈচিত্র্যতাও রয়েছে। প্রথমবারের মতো একটা অ্যাভোক্যাডোর জুস নিয়ে নিলাম আর কি, ফ্রেশ জুস। ভালোই লেগেছিল, ভাবিনি যে এতটা ভালো লাগবে। অ্যাভোক্যাডোটা একটু ফ্লেভারটা অন্যরকম, স্বাদটা অন্যরকম, আর সাইজটাও বেশ বড় ছিল। জুসটা কিন্তু খারাপ লাগেনি, ভালো লেগেছিল। সেই ভালো লাগাটা নিয়ে আর কি রুমে ফেরা, মানে একটু জার্নি করে এসে বেশি টায়ার্ড ছিলাম। তো সব মিলিয়ে এগুলো দেখেই বাসায় চলে এসেছি, মানে রুমে চলে এসেছি। এবং রুমে এসে একটু
হাত মুখ ধুয়ে চেঞ্জ করে কি করব, চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি আর কি। এরপরে নেক্সট ডে যেভাবে শুরু হয়, শহরের কিছু জায়গা, শহরের কিছু জিনিস দেখাবো, যেমন এখানে যে ন্যাশনাল মাস্ক, তারপর বাতু কেভস এবং চাইনিজ টেম্পল যেগুলো আছে ওখানে, এসব শেয়ার করব ইনশাল্লাহ। আর কোনটা কতটা কাছে, গেলে কিভাবে পাবেন, কিভাবে কোনটার সাথে মানে অ্যাটাচড করে আমরা দৌড়ে বেরিয়েছি, ট্যাক্সি করেছি। আর ওই শহরের সব জায়গাতেই আপনি ট্যাক্সি পেয়ে যাবেন। গ্র্যাব অ্যাপটা ডাউনলোড করে নেবেন, এটা খুবই জরুরি, আপনার জন্য খুবই উপকারী হবে। সাধারণ পাবলিকরা যেসব জায়গা ভিজিট করতে পারে, আমরা সেই জায়গাগুলোই এক্সপ্লোর করি। 452 মিটার উচ্চতা বিশিষ্ট এই টুইন টাওয়ারকে কার না দেখতে ইচ্ছে করে সামনে থেকে। 88 তলা, ভাবা যায়, খুবই ভালো লাগে, তাই না? ভিতরে যেতে পারলে, দেখতে পারলে খুবই ভালো লাগে। 1999 এর ওপেনিং হয়ে 2011 সালে এর সংস্কার হয়েছিল লাস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আর শীঘ্রই নেক্সট এপিসোড নিয়ে চলে আসবো আপনাদের সামনে।